প্রবাসী ভাই বোনেরা, আমি যতটুকু বুঝতে পারছি এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন। আপনারা এখানে অনেকে বেশ হয়তো অনেক দিন ধরে আছেন। আমার কাছে প্লেনে এই কাগজটা দেওয়া হয়েছে, এখানে একটা ড্রাফটিং আছে যে এই অনুষ্ঠানটিতে কি বলবো আমি। আপনারা আপনাদের চোখের সামনেই এখানে আমার কাছে একজন এটা দিয়ে গেল। তার কথার ফাঁকে যখন ওখানে ওনারা কথা বলছিলেন, দোয়া হচ্ছিল, আমি এই ফাঁকে একটু দেখলাম। আমার কাছে দেখে মনে হলো যে এই কাগজটি আমি পড়তে চাইছি না, আমি পড়তে চাইছি না। আমি এতগুলো বাংলাদেশি যখন আমার সামনে আছে, আপনারা যারা এখানে বিভিন্ন কারণে এই দেশে আছেন, আপনাদের সাথে আমি আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মনে হয় আজকে বোধহয় সেটাই বোধহয় উপযুক্ত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যখন এখানে আছেন, আপনারা যেমন দেশের এখানে থেকে কষ্ট করে যেই কষ্টটা করছেন তার বিনিময়ে যেই অর্থকে পাচ্ছেন এবং সেটি যখন দেশে পাঠাচ্ছেন, সেটা যেমন বাংলাদেশের জন্য উপকার হচ্ছে, ঠিক এই দেশটিকে গড়তেও কিন্তু আপনারা সাহায্য করছেন, এই দেশটিকে গড়ে ওঠার জন্যও কিন্তু আপনারা কাজ করছেন। অর্থাৎ আপনারা একসাথে কিন্তু ওই নেবে বলা যায় দুটো দেশ গড়ে তুলছেন ধীরে ধীরে। এক নিজের দেশ, দুই যে দেশে আপনারা আছেন সেই দেশটি। আসার সময় আমি লাস্ট এসেছিলাম এখানে 2014 সালে, 2014-তে আমি কোকুকে দেখতে এসেছিলাম, আমার ছোট ভাইকে ওইখানে ছিল। তারপরে আমার আর আসার সুযোগ হয়নি। আমি যখন আজকে আসছি, অনেক কিছুর সাথে একটা জিনিস আমার চোখে খুব পড়লো। রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে, রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে। শুধু ঢাকাই বা বলি কেন, বাংলাদেশের কম বেশি সকল জায়গা থেকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত যখন আসলাম, দেখুন এই রাস্তাগুলো পরিষ্কার যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমরা কেন দেশে পারবো না? আমি এই কথাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, আমাদের আরো বাংলাদেশি ভাইরা, প্রবাসী ভাইরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, সবাই যখন বিদেশে যান, বিদেশে থাকেন, বিদেশে পরিশ্রম করছেন, যে দেশেই আছেন, সেই দেশটিকে যেমন গড়ে তুলতে সাহায্য করছেন, একই সাথে নিজের দেশকেও গড়ে তুলতে সাহায্য করছেন পরোক্ষভাবে। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি, তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। হয়তো আমাদেরকে আরেকটু পরিকল্পনা করতে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমি সেরকম বিষয় থেকে আজকে আপনাদের সামনে আমি কতগুলো কথা তুলে ধরতে চাই, আমাদের কিছু চিন্তা ভাবনা। যেমন প্রথমে যদি ধরি যে এই যে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে গত নির্বাচনে আমরা যখন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে জয়যুক্ত হলাম, প্রথম যে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন, তার মধ্যে ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি তার মধ্যে প্রথম দুই একজনের মধ্যে উনি একজন। এবং উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য, সেই আমন্ত্রণেই আজকে এখানে এসেছি। কালকে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে, ওনার সাথে আমরা কথা বলবো। আমি জানি এখানে অনেকেই জানতে চাচ্ছেন হয়তো কি কি কথা হতে পারে, এটি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা কিছু বিষয়ে কথা বলবো। এখানে প্রথমেই মালয়েশিয়া বলে যে বিষয়টি আছে, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন অনেক দিন ধরে, যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে, জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে, যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে, প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, কোথায় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করবো এই মানুষগুলোকে কিভাবে
এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। একই সাথে কিন্তু আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, যে তারা এই সেক্টরগুলো, আইটি হোক, এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, এগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। অর্থাৎ আমরা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে চাইছি না। আমরা যেটা জানি, মালয়েশিয়া বললেই আমরা মনে করি যে ঠিক আছে শ্রমিক, এই শ্রমিকদেরকেও আমরা চাইছি যে পরবর্তীতে যারা আসবে শ্রমিক, ওনাদেরকেও আমরা চাইছি শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, দক্ষ শ্রমিক যেতে আছে দেশ থেকে সবাই শ্রমিক। ইভেন আমিও একজন শ্রমিক, আমি যখন কাজ করছি আমিও শ্রমিক, হয়তো ডিফারেন্ট প্যাটার্নের শ্রমিক, কিন্তু আমিও একজন শ্রমিক। কাজেই বাংলাদেশ থেকে যারা আসবেন, সেটা মালয়েশিয়া হোক, পৃথিবীর অন্য কোনো দেশে হোক, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাইছি। এই যে এখান থেকে আমি চায়নাতে যে যাবো, এখান থেকে সেখানে তাদের সাথে আলাপ করব, এখানে মালয়েশিয়ানদের সাথে আলাপ করব, এর মধ্যে আমাদের জার্মানদের সাথে আলাপ হয়েছে, জাপানিজদের সাথে আলাপ হয়েছে, আমাদের ব্রিটিশদের সাথে আলাপ হয়েছে। আমাদের দেশে যে টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলো আমরা ডেভেলপ করতে চাই, এগুলোকে আমরা আপগ্রেড করতে চাই। কি আপগ্রেড করতে চাই? আমরা কাজ করছি, আমরা বের করার চেষ্টা করছি যে আমাদের দেশের প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই 1.5 কোটি মানুষগুলো সাধারণত কি ধরনের কাজ করছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। অলরেডি দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টকে, তারা কাজ করছে, সেটা বের করার চেষ্টা করছি। সেইভাবে করে আমরা আমাদের লোকজনকে রেডি করব। যেমন ধরেন, আমরা যদি জাপানের কথা ধরি, জাপানিজদের সাথে আমাদের যেটা কথা হয়েছে, তারা তাদের দেশে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, এখান থেকে তো খুব বেশি দূরে না, তাদের দেশের পপুলেশন কিন্তু এখন মাইনাসের দিকে, অর্থাৎ তাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, কর্মক্ষম বা ইয়াং মানুষের সংখ্যা কম, তাদের দেশে কমে যাচ্ছে ধীরে ধীরে। ফলে তাদের বড় দুটো সমস্যা দেখা দিচ্ছে। এক, তাদের যে কৃষি জমিগুলো আছে, এই কৃষি জমিগুলোতে তাদের কাজ করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তার পাচ্ছে না। 2, যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বেশি, তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের কেয়ারটেকার তারা পাচ্ছে না। বয়স্ক মানুষ থেকে যে লুক আফটার করতে হবে, তাদের মিল ফ্যাক্টরিতে হয়তো রোবট কাজ করছে, কিন্তু রোবট তো আর মানুষকে ওইভাবে টেক কেয়ার করতে পারে না। মানুষের তো হিউম্যান টাচ দরকার, হিউম্যান ফিলিংস দরকার, এখন কেয়ার দরকার। এখন সেই দেশে যদি আমরা, জাপানে যদি আমরা মানুষ এমনি দিতে চেষ্টা করি, তাহলে কিন্তু তারা নিতে পারবে না। কারণ জাপান, আপনারা জানেন, আমরা মোটামুটি জানি, একটু কনজারভেটিভ সোসাইটি 1 নম্বর, এবং জাপানিজ লোকজন সাধারণত জাপানিজ তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলে না। তো এখন আমরা যদি সেখানে মানুষ পাঠাই, তাহলে যেটা আমাদের করতে হবে, তাদের কালচার মিনিমাম একটা ট্রেনিং দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, তাদের ফার্মিংটা কি টাইপের হয় সেটা ট্রেনিং দিতে হবে। তৃতীয়ত, হেলথ কেয়ারের যেটা, তাদের কাজটা কি হবে, শুধু পাঠিয়ে দিলে তো হবে না। যদি পুরুষ হোক নারী হোক, যদি হেলথ কেয়ারের হিসাবে যায়, হেলথ কেয়ারের মিনিমাম বেসিক কতগুলো ট্রেনিং আছে। বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে, বিভিন্ন ধরনের এলডারলি পেশেন্ট থাকে বা এলডারলি লোকজন থাকে, এক একজনের সবার তো এক রকমের হেলথ কেয়ার লাগে না, বিভিন্ন ক্যাটাগরির আছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ভাষাটা। কাজেই তাদেরকে